are you? I'm fine by the grace of Allah. I think you all are well at present situation. At first, welcome to online class which is run by District Administration. Thank you for. Now, I would like to discuss in physics class 10 chapter 8 reflection of light, that means আলোর প্রতিফলন. Although our school is an English version school, but I am trying to say in Bangla sometimes. Now we will discuss some topics. At first, light, nature of light, reflection of light, laws of reflection of light, regular and irregular reflection, mirror. If I get enough time, I will discuss more types of topics. So at first, I'd like to say light, আলো. আমরা দৈনন্দিন জীবনে অনেক এনার্জি, অনেক শক্তি ইউজ করি, ব্যবহার করি. সেই শক্তির ভিতরে the most important things light, আলো. তো আলো হচ্ছে এক প্রকার এনার্জি. Light is one kind of things. Although it has electromagnetic waves, মানে আলো এক প্রকার শক্তি এবং এখানে তড়িৎ চুম্বকীয় তত্ত্বের অনুযায়ী আলো চলে. যেমন আমরা শব্দ সম্পর্কে পড়েছি আগের অধ্যায়ে. শব্দ একটা তড়িৎ চুম্বকীয় তত্ত্বে আলোকে চলে, আলোটাও একইভাবে চলে, কিন্তু এক একটা শক্তি, এক একটা এনার্জি এক একভাবে ট্রাভেলস করে. আলোটা যদি আমরা তরঙ্গ দৈর্ঘ্য যখন দেখি, দিস ইজ এ ওয়েভ, এটা একটা তরঙ্গ. তো আলোর তরঙ্গ যেভাবে চলে সেটা হচ্ছে 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার এই তরঙ্গ দৈর্ঘ্য মেনে আলো চলে, যেটা আমরা কিন্তু সচরাচর এটা দেখতে পাই না. কারণ আমরা জানি 1 ন্যানোমিটার ইকুয়াল টু 10⁻⁹ মিটার, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না. এটা দেখতে হলে অবশ্যই ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া এই ধরনের আলোক তরঙ্গ দেখা সম্ভব নয়. তো আমরা আবারও বলছি, আলো এক প্রকার শক্তি এবং তড়িৎ চৌম্বকীয় তত্ত্বের আলোকে আলো চলে. সেই তরঙ্গ দৈর্ঘ্য হবে 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার. আর আমরা জানি 1 ন্যানোমিটার ইকুয়াল টু 10⁻⁹ মিটার, যেটা খুবই সূক্ষ্ম এবং আমরা খালি চোখেটা দেখতে পাই না. Now I will discuss nature of light, আলোর প্রকৃতি. আলোর প্রকৃতি, অনেকগুলো আলোর প্রকৃতি আছে. যেমন রিফ্লেকশন অফ লাইট, আলোর প্রতিফলন, রিফ্রাকশন, ডিফ্রাকশন, ডিসপারশন, পোলারাইজেশন. অর্থাৎ আমরা যদি একটু বাংলায় বলার চেষ্টা করি, আলোর প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ,
অপবর্তন, সমবর্তন ইত্যাদি আলোর যে প্রকৃতি আমরা এটা দেখতে পাই। কিন্তু আজকে আমরা রিফ্লেকশন অফ লাইট সম্পর্কে আমরা আলোচনা করব। যদি কোনো প্রবলেম হয় আমি চেষ্টা করছি তোমাদেরকে ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য। যদি তোমরা বুঝতে না পারো আমাকে ইনবক্স করো, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো পরবর্তী ক্লাসে অথবা অন্য কোনো মাধ্যমে আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করার। সো নেচার অফ লাইটের ভিতরে আরো কিছু তত্ত্ব আছে যেটা আমরা পড়ি। লাইট সব সময় স্ট্রেট লাইনে চলে। লাইট অলওয়েজ মুভস ইন এ স্ট্রেট ওয়ে ইন এ ট্রান্সফার মিডিয়াম একটা সরলরেখা চলে যেটা সমসত্ব মাধ্যমে চলে। এবং আমরা এও জানি লাইট আলো একটি নির্দিষ্ট বেগে চলে এবং সেই নির্দিষ্ট বেগটা হবে অবশ্যই একটি নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে। সব মাধ্যমে কিন্তু আলোর বেগ একই রকম না, অতএব এটা আমাদের মনে রাখতে হবে। তাই আলোর বেগটা এক এক মাধ্যমে এক এক রকম। যেমন আমরা যদি ভ্যাকুয়াম প্লেসের কথা চিন্তা করি, তাহলে আলোর বেগ হবে 3 × 10⁸ মিটার/সেকেন্ড। দ্যাট মিনস প্রতি সেকেন্ডে আলো 3 × 10⁸ মিটার/সেকেন্ড চলাচল করে। এটা আলোর একটা অন্যতম বৈশিষ্ট্য, যেটা তোমরাও ব্যবহার করতে পারো। যে আলো দিয়ে আমরা 1 সেকেন্ড একটা ঝামেলা তোমাদের আমাদের আলো প্রতিরোধের রশ্মি আমরা আলো রশ্মি আমরা ফেলাই, তাহলে সে সেকেন্ডে 3 × 10⁸ মিটার চলাচল করে। অবশ্যই এটা হতে হবে কিন্তু ভ্যাকুয়াম প্লেস, বায়ু শূন্যহীন এমন জায়গায়। সব জায়গায় কিন্তু এই বেগটা চলবে না। আরো কিছু আছে, আমরা আগে বলেছি লাইট এক প্রকার এনার্জি এবং লাইট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এই তত্ত্বটা ফলো করে। তাছাড়া লাইট বিহেভস অ্যাজ ওয়েভ ইন সাম কেসেস এন্ড অলসো অ্যাজ পার্টিকেল ইন সাম ইনসিডেন্ট। সব মিলে এগুলো আলোর প্রকৃতি। এখন আমরা চলে আসবো রিফ্লেকশন অফ লাইট। রিফ্লেকশন অফ লাইট আলোর প্রতিফলন। আমি প্রথমে সংজ্ঞা দিয়ে দিচ্ছি আলোর প্রতিফলনটা কি। আলোর প্রতিফলন হচ্ছে যখন আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় যদি মাধ্যমের যে দুটি বিভেদ তল আছে এই বিভেদ তলে বাধা পেয়ে যদি আলো পূর্বের মাধ্যমে ফিরে আসে, অর্থাৎ সে প্রথম মিডিয়ামে ফিরে আসে, তাহলে আমরা বলবো তাকে আলোর প্রতিফলন। আমরা এটাকে বলবো আলোর প্রতিফলন। আমি যদি একটি চিত্র এঁকে বোঝাই তাহলে তোমাদের অবশ্যই বুঝতে সুবিধা হবে। যেমন this is reflector first medium and second medium। যদি একটি আলোক রশ্মি এখানে একটি আলোক রশ্মি যদি আপতিত হয়, এই রিফ্লেক্টর অর্থাৎ প্রতিবন্ধক যেটা, এবং সে আলোক রশ্মি যদি আবার তার পূর্বের মাধ্যমে ব্যাক করে, তাহলে কি হবে? এই ঘটনাকে আমরা বলছি আলোর প্রতিফলন। অর্থাৎ এটাকে আমরা বলবো আপতিত রশ্মি। In English term, incidence ray. This is reflector and reflected ray. আমরা এটাকে বলবো প্রতিফলিত রশ্মি। আমরা কি পেলাম? যদি আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম মিডিয়াম এবং দ্বিতীয় মিডিয়াম, প্রথম মাধ্যম থেকে আলো এই রিফ্লেক্টরে বাধাগ্রস্ত হয়ে সে আবার পূর্বের মাধ্যম অর্থাৎ সেই মিডিয়ামে ফেরত আসছে, এটাকে আমরা বলছি আলোর প্রতিফলন। আবার আমরা একটু ব্যাখ্যা করা প্রয়োজন, আমাদের ইমেজ ফরমেশন আছে। যদি আমরা this is also reflector first medium and second medium। আমরা এখানে নরমাল রে আঁকলাম, অর্থাৎ একটা লম্ব আঁকলাম।
যদি আলোক রশ্মি এইখানে আপতিত হলো, আপতিত হওয়ার পরে যদি একটি মাধ্যম ভেদ করে যদি অপর একটি মাধ্যমে যায়, এটাকে আমরা বলছি প্রতিসরণ। এটাকে আমরা বলছি প্রতিসরণ। এখন এটা হতে পারে ঘন অর্থাৎ ডেন্সার, আপনি ঘন, এবং এটা রেয়ার হালকা মাধ্যম, তাহলে হতে পারে। আবার এটা হালকাও হতে পারে, হালকা এবং ঘন। সেক্ষেত্রে কিন্তু সূত্র আছে, এই সূত্র আমি এখানে আলোচনা করবো না, কারণ আমাদের রিফ্রাকশন অফ লাইট চ্যাপ্টার 9-এ আমরা এই রিফ্রাকশন অফ লাইট সম্পর্কে আলোচনা করব, যেটা পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করবো এটা বুঝাই দেওয়ার জন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আলোক রশ্মি যখন এক মাধ্যমে যাওয়ার সময় যদি মাধ্যমের বিভেদ তলে বাধা পেয়ে আবার পূর্বের মাধ্যমে ফিরে আসে, তাহলে আমরা বলছি আলোর প্রতিফলন। এবং যদি আমরা দেখি যে আলোক রশ্মি এক মাধ্যমে আপতিত হয়ে যদি অপর মাধ্যমে চলে যায়, তাহলে এটাকে আমরা বলছি আলোর প্রতিসরণ। তো আমি যদি এখানে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে রিফ্লেকশন অফ লাইট, আলোর প্রতিফলন। এই জন্য আমি এই চিত্র অনুযায়ী সামনে দিকে আগাবো না, আমরা পরবর্তী একটু বড় করে লিখবেন, ঠিক আছে? পরবর্তী আমরা আলোচনায় চলে যাব। নাও লজ অফ রিফ্লেকশন অফ লাইট, আলোর প্রতিফলনের সূত্র। আলোর প্রতিফলনের দুইটা সূত্র আছে, এই দুইটা সূত্র আমরা এখানে আলোচনা করব। আমি আবার একটু দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে অভিলম্ব, এটা হচ্ছে আমরা বলছি প্রতিবন্ধক, দ্যাট মিনস নর্মাল রে as a reflector, বড় করে লেখেন, ওই পাশে ফাঁকা রাখেন, রিফ্লেক্টর। এখন একটি আলো এখানে আপতিত হচ্ছে, এটাকে আমরা বলছি আপতিত রশ্মি। আপতিত রশ্মি, এটাকে বলছি অবিলম্ব, এবং এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। এখন রিফ্লেকশন, লজ অফ রিফ্লেকশন অফ লাইট আমি বলেছি দুইটা সূত্র আছে। সূত্র দুটো হচ্ছে যে এই আপতিত রশ্মি এবং অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে অবস্থান করবে। প্রথম সূত্র হচ্ছে আপতিত রশ্মি এবং অঙ্কিত অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে অবস্থান করবে। এটা হচ্ছে আলোর প্রতিফলনের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে এই যে অভিলম্ব থেকে অর্থাৎ আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি চলে যাওয়ার ফলে অঙ্কিত অভিলম্বের সাথে যে কোণ দুটো উৎপন্ন হলো, এটাকে আমরা বলছি আই, দ্যাট মিনস আপাতন কোণ। আপাতন কোণ, আর এটা হচ্ছে আর, প্রতিফলন কোণ। প্রতিফলন। দ্বিতীয় নম্বর সূত্র হচ্ছে যে আপতন কোণ আই ইজ ইকুয়াল টু প্রতিফলন কোণ আর, অর্থাৎ আই ইকুয়াল টু আই আর। আমরা কি পেলাম? ইনসিডেন্স রে, নর্মাল রে and reflected ray lie on the same plane. This is the second law of reflection of light. That means incidence angle equal to reflected angle, I angle equal to R angle. ऐसा आलोक प्रतिफलনের দ্বিতীয় সূত্র। এখন হচ্ছে দ্বিতীয় স্টেপ। স্টুডেন্ট যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে ইনবক্স করো, আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে এবং পরবর্তী যে কোনো ভাবে তোমাদের সাথে যোগাযোগ করে বিষয়টা আরো ক্লিয়ার করা। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট টপিকস, রেগুলার এন্ড ইরেগুলার রিফ্লেকশন, নিয়মিত এবং অনিয়মিত প্রতিফলন। যদি রেগুলার হচ্ছে নিয়মিত প্রতিফলন, যখন যখন একটি আলোক রশ্মি পড়ে তখন কিন্তু অনেকগুলো রে থাকে সাধারণত,
তো আলোক রশ্মি যখন কোনো মাধ্যমের উপর প্যারালালি অর্থাৎ সমান্তরালভাবে আপতিত হবে এবং আপতিত অনুযায়ী সে যদি সমান্তরালভাবে আবার ব্যাক করতে পারে আবার মিলিত হতে পারে, এই ধরনের ঘটনা যদি ঘটে, অর্থাৎ যে মসৃণ তলে আচ্ছা যে প্যারালালি যদি আলো পতিত হয়, অর্থাৎ সমান্তরালভাবে যদি আলো প্রতিফলিত হওয়ার পরে সেই রশ্মি যদি আবার সমান্তরালভাবে চলে যায় অর্থাৎ ব্যাক করে, তাহলে আমরা তাকে বলবো রেগুলার রিফ্লেকশন অর্থাৎ নিয়মিত প্রতিফলন। আমি একটি চিত্র এখানে বোঝানোর চেষ্টা করছি। দিস ইজ আপতিত ইনসিডেন্স রে, আপতিত রশ্মি। লাইটের ক্ষেত্রে মনে রাখবা ডিরেকশনটা খুবই ইম্পর্টেন্ট। যদি তুমি লাইটের ডিরেকশন না দাও তাহলে লাইট রশ্মি অর্থাৎ আলোক রশ্মি যে কোন থেকে কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু বোঝা যাবে না। সেক্ষেত্রে আমাদের অবশ্য চিত্র আঁকানোর ক্ষেত্রে অর্থাৎ পরীক্ষার সময় আমাদের কিন্তু এটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য লাইটের চ্যাপ্টার যেগুলো আছে আমাদের বিশেষ দুইটা, রিফ্লেকশন অফ লাইট এবং রিফ্রাকশন অফ লাইট, অবশ্যই আমরা ডিরেকশনটা খেয়াল রাখতে হবে যে আলো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। সেক্ষেত্রে এই যে আপতিত রশ্মিগুলো আমি দেখানোর চেষ্টা করেছি প্যারালালি, যদিও কম বেশি হতে পারে, কিন্তু এটা ধরতে হবে প্যারালালি একটা লাইট রে গুলো যে প্যারালালি ভাবে এখানে এই প্রতিবন্ধকের উপরে পড়ছে। সেক্ষেত্রে এই লাইটগুলো যদি প্যারালালি অর্থাৎ সমান্তরালভাবে প্রতিফলিত হয় তাহলে আমরা এটাকে বলছি রেগুলার রিফ্লেকশন অর্থাৎ আলোর নিয়মিত প্রতিফলন। তাই এটাকে আমরা আবার মনে করতেছি এটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি এবং এটা হচ্ছে সেপারেশন অফ দ্য টু মিডিয়া, অর্থাৎ আমরা কি বলছি প্রতিবন্ধক, যে মাধ্যমে আলো বাধা পাচ্ছে, এটাকে আমরা বলছি আলোর নিয়মিত প্রতিফলন। আমি এটা মুছে দেওয়ার আগে আরেকবার বলছি, যখন কোনো আলোক রশ্মি কোনো মাধ্যমে বাধা পায় অবশ্যই সে আলোক রশ্মি আসতে হবে সমান্তরাল, এবং সমান্তরাল আসার পরে সে আলোক রশ্মি যদি আবার সমান্তরালি ভাবে যদি ব্যাক করে তাহলে আমরা সেটাকে বলবো রেগুলার রিফ্লেকশন। এবার হচ্ছে ইরেগুলার রিফ্লেকশন। একইভাবে যদি এটা সমান্তরাল ভাবে আসবে না বা আসতেও পারে, আসার পরে সে যদি সমান্তরাল ভাবে সাধারণত সমান্তরাল ভাবে আসে সেটা সমান্তরালে ব্যাক করে, কিন্তু এই ইরেগুলার রিফ্লেকশন প্যারালালি আসবে না, সেক্ষেত্রে বিভিন্ন দিকে আলাদা প্রতিফলন হবে, এইভাবে এইভাবে যাবে। এটা এটা হচ্ছে ইরেগুলার রিফ্লেকশন, অর্থাৎ প্রতিফলিত রশ্মি বাধা পেয়ে যদি সমান্তরালভাবে প্রথম মাধ্যমে ফিরে না যায়, যদি বিচ্ছিন্ন বা বিক্ষিপ্ত ভাবে যদি চলে যায়, তাহলে আমরা তাকে বলবো ইরেগুলার রিফ্লেকশন, আলো অনিয়মিত প্রতিফলন। নেক্সট ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার নেক্সট টপিক যাব, সেটা হচ্ছে মিরর, আয়না, দর্পণ। আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস মিরর। মূলত এখান থেকে উপরে যে আলোচনাগুলো করেছি এটা এ এবং বি নাম্বার প্রশ্নের জন্য, অর্থাৎ ক এবং খ ভাগের জন্য এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। বাট মিররের ক্ষেত্রে যে আমাদের যে দুটা মিরর আছে সমতল এবং গোলকীয়, সেখান থেকে তোমাদের চিত্র আঁকানোর যে ফিগারটা পড়ে আর কি, যে কোথায় ইমেজ ফরমেশন হবে, অর্থাৎ একটা বস্তু রাখলাম, সেই বস্তুর ইমেজটা অর্থাৎ ছবিটা বিম্বটা কোথায় গঠিত হবে, এখান থেকে আমাদের বেশি প্রশ্ন আসে। তো মিররটা হচ্ছে মিররটা হচ্ছে যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। এইখানে ইরেগুলার রিফ্লেকশন ডাজ নট অকার। এখানে কিন্তু এই মিররের ক্ষেত্রে, দর্পণের ক্ষেত্রে অনিয়মিত আলোর প্রতিফলনের যে সূত্র সেটা কিন্তু আসবে না। এখানে আমাদের মিররটা হচ্ছে যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তাকে আমরা বলছি দর্পণ, মিরর। মিররটা দুই প্রকার, একটা হচ্ছে প্লেন মিরর, দুই নম্বর হচ্ছে স্ফেরিক্যাল মিরর।
পেলন মিরর হচ্ছে সমতল দর্পণ, আর স্পিকার হচ্ছে গোলীয় দর্পণ। এই দুইটা দর্পণ নিয়ে আমাদের আলোচ্য বিষয় এখন আমরা আলোচনা করব। পেলেন মিরর হচ্ছে সমতল দর্পণ। তোমরা অবশ্যই সমতল দর্পণ দেখেছো মনে হয়। যদি আমার সামনে থাকতে বা আমার সাথে পরামর্শ থাকতো তাহলে তোমার কাছে জিজ্ঞাসা করতাম যে পেলেন মিরর তোমরা দেখেছো কিনা। পেলেন মিরর হচ্ছে আমরা যে আয়নায় আমাদের চেহারা দেখি সাধারণত, এটা হচ্ছে আমাদের কিন্তু পেলেন মিরর। এই পেলেন মিররটা আমরা যে আমাদের যে ব্যবহারটা সেটা তোমরা অবশ্যই জানো, এবং অন্যান্য যে শহরের যে পাহাড়ের যে বাঁকা রোড ওইখানেও কিন্তু পেলেন মিররটা ব্যবহার হয়। তো আমরা সব থেকে যেটা বেশি ইউজ করি সেটা হচ্ছে আমাদের চেহারা দেখার জন্য। এটা আমরা প্লেন মিরর ব্যবহার, সমতল প্লেন মিরর, এটা সমতল দর্পণ। এটা আর if the reflecting surface is plain and smooth and regular reflection of light takes place on it, তাহলে এই প্লেন মিরর থেকে আমরা দেখতে পাচ্ছি যে মসৃণ ভাবে এই আলোক রশ্মিটা প্রতিফলিত হবে, তাহলে আমাদের প্লেন মিরর হবে। এখন প্লেন মিররের ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি, প্লেন মিররের ক্ষেত্রে আমরা যদি দেখি সাধারণত আমরা আয়নার সামনে যত দূরে থাকি আয়নার পিছনে কিন্তু আমাদের বিম্বটা ঠিক তত দূরে গঠিত হয়, এবং আমাদের দূরত্ব যত হবে একটা বস্তুর, আমাদের সবার যে কোনো বস্তু তার বিম্ব দৈর্ঘ্যটা ঠিক তত দূরে হবে। এটা আমরা সাধারণত দেখতে পাই। তো সেটা হচ্ছে প্লেন মিররের এক্সাম্পল। তো আমরা এগুলো যদি আঁকানোর চেষ্টা করি, this is a mirror, তো এখানে দর্পণ আয়না। আমরা যদি এখানে একটি অবজেক্ট রাখি, এখানে একটা অবজেক্ট রাখি বস্তু, যদি ও হয় তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো এখান থেকে যত দূরে আছে এই বস্তুর ইমেজটা ঠিক তত দূরে হবে। তো এখান থেকে আমরা যদি একটা লাইন ড্র করি এইভাবে, এটা তাহলে এখান থেকেও আমার ব্যাক করবে, একই রকম হবে। অর্থাৎ এই ওয়েব বস্তুটা যেমন ও ড্যাশ এই দ্বারা অর্থাৎ ইমেজটা ঠিক তত দূরে হবে। এখানে আমি আরো চেষ্টা করি, তাহলে আমাদের যদি চোখটা এখানে থাকে, আমাদের দেখো একটা চোখ এখানে, তাহলে আমরা কি করতে পারবো, এইখান থেকে যে রেটা যাবে সেটা আবার এখানে এদিকে ব্যাক করবে। আর ব্যাকটা দেবো হচ্ছে এইভাবে, তারপরে এখান থেকে আসতে পারে আবার একটা সোজা হবে। তো আমরা এইখানে আমাদের চোখ থাকে, তাহলে এই যে বস্তুটা, এই বস্তুটার বিম্বটা আমরা ঠিক যত দূরে বস্তুটা আছে তত দূরে আমরা বিম্বটা দেখতে পাবো। এটা হচ্ছে প্লেন মিরর। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্ফেরিক্যাল মিরর। আমরা নেক্সট মিররে চলে যাচ্ছি, স্ফেরিক্যাল মিরর অর্থাৎ গোলকীয় মিরর। স্ফেরিক্যাল মিরর আবার দুই প্রকার, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে কনকেভ মিরর, দুই নম্বর হচ্ছে কনভেক্স মিরর। কনভেক্স অর্থাৎ অবতল দর্পণ এবং উত্তল দর্পণ, অবতল দর্পণ এবং উত্তল দর্পণ, কনকেভ মিরর এবং কনভেক্স মিরর, যেটাকে আমরা বলছি অবতল এবং উত্তল দর্পণ। অবতল দর্পণটা হচ্ছে, এই উত্তল এবং অবতল দর্পণ বোঝার আগে আমাদের কিছু ডেফিনেশন, আমাদের কিছু মিররের কিছু তথ্য আছে যেগুলো আমাদের, যেমন
পোল মেরু, সেন্টার অফ কার্ভেচার বক্রতার কেন্দ্র, রেডিয়াস অফ কার্ভেচার বক্রতার ব্যাসার্ধ, প্রিন্সিপাল অ্যাক্সিস প্রধান অক্ষ, সেকেন্ডারি অ্যাক্সিস গৌণ অক্ষ, প্রিন্সিপাল ফোকাস প্রধান ফোকাস, ফোকাল লেন্থ ফোকাল দৈর্ঘ্য, ফোকাল প্লেন অর্থাৎ ফোকাল তল। এই জিনিসগুলো অবশ্যই আমাদের জানা দরকার। তা যদি জানতে না পারি তাহলে অবতল দর্পণ এবং উত্তল দর্পণের যে বিম্ব তৈরি হবে সেটা কিন্তু আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারবো না। আর যদি না পারি তাহলে আমাদের পরীক্ষায় এটা সম্পর্কে আমাদের যে মার্কস আছে সেটা আসবে না। তো আমি এই রিলেটেড এই কোয়ান্টিটিগুলো, এই রাশিগুলো সম্পর্কে একটু ধারণা দিতে চাই। অবতল দর্পণ যদি আমরা আঁকাই, আমরা একটি অবতল দর্পণ আঁকানোর চেষ্টা করেছি। অবতল দর্পণ হচ্ছে যে গোলকের আমরা নেব, যে গোলকটা বিবেচনা করব, সেই গোলকটার অংশ বিশেষ নিয়ে আমরা সাধারণত কাজ করে থাকি এই দর্পণের ক্ষেত্রে, মানে গণিত দর্পণের ক্ষেত্রে। অর্থাৎ আমরা এখন আঁকাচ্ছি অবতল দর্পণ। অবতল দর্পণের ক্ষেত্রে আমরা অবশ্যই উত্তল পৃষ্ঠ যেটা, অর্থাৎ উপরের যে পৃষ্ঠটা সেই পৃষ্ঠকে আমরা সিলভারিং করব, পাড়া লাগাবো। অর্থাৎ উত্তল পৃষ্ঠে পাড়া লাগাবো, পাড়া লাগানোর পরে ভিতরের পৃষ্ঠে আমাদের আলোর প্রতিফলন ঘটবে। তো আমরা যেটা আছে, আমরা কিন্তু মূলত এটা কিন্তু একটি গোলক, কিন্তু আমরা এখানে আঁকানোর সময় ইমেজ ফরমেশনের সময় আমরা অবশ্যই একটি অংশ নিয়ে কাজ করব। তো আমরা এই যে গোলকটা একটা সেন্টার আছে সেটা ধরে এখানে এটা সেন্টার সি। তো প্রথমে আছে পোল অর্থাৎ মেরু। আমরা যে গোলকটা নিয়ে কাজ করব সেই গোলকের যে প্রতিফলক পৃষ্ঠ, সেই গোলকের যে প্রতিফলক পৃষ্ঠ